সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, দৃষ্টিশক্তি বা যা দিয়ে আমরা পুরো পৃথিবীটাকে দেখি খুবই গুরুত্বপূর্ণ একটি শক্তি, এবং এই শক্তিটাকে আমরা আসলে পাই হচ্ছে চোখের মাধ্যম দিয়ে। তো আমরা সবসময় কথা বলি যে প্রেশার বেড়ে গিয়েছে বা ডায়াবেটিস বেড়ে গিয়েছে বা লিভারের সমস্যা, কিডনির সমস্যা, কিন্তু খুব গুরুত্বের সাথে আমরা এই বিষয়টাতেও গুরুত্ব দিব যে যখন চোখের কোনো সমস্যা হয় তখন কিন্তু আমরা পুরো পৃথিবীটাকে, কিন্তু এই সৌন্দর্যটাকে আমরা অবলোকন করতে পারি না। তো তখন দেখা যায় কিন্তু সবার আগে এই চোখটাকে ঠিক করার জন্য আমরা অস্থির হয়ে যাই। তো তার একটু যদি আগের সিনারিওতে আসি, যে আমরা যদি আরেকটু প্রতিরোধ নিতাম বা আরেকটু যত্ন করতাম চোখের, তাহলে হয়তো এই সমস্যাগুলোকে আমাদের ফেস করতে হতো না। তো এই শীতকালে নানা ধরনের চোখের সমস্যা তো আছে, সেই সাথে সারা বছর জুড়েই চোখের বিভিন্ন সমস্যা কিন্তু আমরা এখন ভুগে থাকি, এবং সেই সাথে যে হারে পলিউশন আমাদের দেশে রয়েছে, চোখকে আসলে প্রোটেক্ট করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে গেছে। তো সেই জায়গা থেকে চোখের যে কমন সমস্যাগুলো না হয় তার জন্য আমরা প্রতিরোধমূলক কী করতে পারি, এবং সেই সাথে প্রতিকার করার জন্য আমরা কী করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকে বিষয়টিতে আমরা রেখেছি চোখের নানা সমস্যা, তার প্রতিরোধ ও প্রতিকার। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন ডাক্তার নাফিস এ চৌধুরী, সাবেক পরিচালক ও সিনিয়র কনসালটেন্ট, চক্ষু বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং সেই সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, প্রাক্তন বিভাগীয় প্রধান, শিশু চক্ষুরোগ বিভাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন। বর্তমানে তিনি বিভাগীয় প্রধান হিসেবে চক্ষু বিভাগে কর্মরত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, আপনারা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া বা চশমা ব্যবহার করা বা লেন্স ব্যবহার করা বা ছানি, সেই সাথে হচ্ছে চোখের প্রেশার বেড়ে যাওয়া বা বাচ্চাদের স্ক্রিন, এই বিষয়গুলো নিয়ে যে কোনো সমস্যা যদি ফেস করে থাকেন, আমাদের আজকে বিশেষজ্ঞ দুইজন ডক্টর আছেন আমাদের সাথে। আপনারা ফোন করে সরাসরি কথা বলতে পারেন স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে পুরো প্রোগ্রামে আমাদের সাথে থাকার জন্য আপনারা জয়েন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতেই ফরহাদ স্যারের কাছে আসছি। স্যার যেহেতু শিশু চক্ষুরোগ বিভাগে লম্বা সময় ধরে কর্মরত ছিলেন, এইখানে খুব কমনলি একটা প্রবলেম হয় অনেক বাচ্চাদের, জন্মের পর দেখা যায় কোনো ধরনের ত্রুটি নেই, কিন্তু কিছুদিন পর বাসায় যখন নিয়ে আসে হসপিটাল থেকে, বা 1-2 সপ্তাহ পর দেখা যাচ্ছে চোখ থেকে অনবরত পানি পড়ছে, এবং মারা কমপ্লেন করে যে চোখ থেকে ময়লা বের হয়ে আসছে, কিন্তু এবং লাল লাল হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আসলে এটা কি কোনো একটা ডিজিজ কিনা, বা যদি ডিজিজ না হয়ে থাকে সেটাকে আসলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বা প্রতিকার করতে পারি? অনেক ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কমন একটা বিষয়। আমাদের কাছে যে সমস্ত বাচ্চারা আসেন, বিশেষ করে বাচ্চার মা, তারা এইটাই প্রথম বলেন যে বাচ্চা চোখ দিয়ে পানি পড়ে, প্রায় জন্মের কয়েকদিন পর থেকে হতে পারে, এবং এই পানির সাথে ময়লা আসে। তো আসলে প্রাথমিকভাবে যে জিনিসটা হয়, চোখকে সিক্ত রাখার জন্য চোখে একটা গ্ল্যান্ড আছে, এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সেখান থেকে পানি তৈরি হয়। সেটা চোখের এই দুই কোণাতে দুইটা ছিদ্র আছে, যাকে বলা হয় পাংটা, তার মাধ্যমে একটা নেত্র নাড়ি দিয়ে এটা গলায় চলে যায়। যেহেতু পানিটা একটু মিষ্টি, যার কারণে আমরা বুঝতে পারি না। কিন্তু কোনো কারণে যদি এই নেত্রনালী, যে রাস্তা দিয়ে পানি গলায় যায়, সেই নেত্রনালী যদি সরু হয় অথবা কোথাও কোনো বন্ধ থাকে, তাহলে পানি বাধাগ্রস্ত হয়, যে পরিমাণ তৈরি হয় সেই পরিমাণ ড্রেন হতে পারে না, ফলে পানিটা চোখের এই নালি দিয়ে চলে আসে। এবং যেখানে একটা থলিয়া আছে, এই চোখের ঠিক দুইটা চোখের নালি, এই ছিদ্র দিয়ে ঢুকতেই প্রথমে যে নালিটা, সেখানে একটা থলিয়া আছে, তাকে বলা হয় ল্যাক্রিমাল স্যাক। সেখানে গিয়া পানিটা জমা হয়ে তারপরে এটা যাওয়ার কথা, কিন্তু যেতে পারে না। তাই ওটা যখন বন্ধ থাকার কারণে এটা আবার রিগার্জিটেট করে, অর্থাৎ চোখ দিয়ে বের হয়ে আসে। আর যেহেতু পানিটা জমা থাকার জন্য ওখানে ইনফেকশনের বা প্রদাহের সৃষ্টি হয়। প্রদাহের সৃষ্টি হওয়ার কারণে ময়লাটা বের হয়ে আসে। কিন্তু এর সহজ সমাধান হলো, যদি প্রাথমিক পর্যায়েই এই চোখের দুইটা চোখ যেখানে মিলছে, এখানে একটু দেখবেন যে গোটার মতো আছে, শক্ত একটা জায়গা আছে, ওটার উপরে যদি চাপ দেওয়া হয়, তাহলে ওই পানিটা চাপ দিয়ে একটু মাসাজ করা হয়। যদি দিনের মধ্যে 4 বার, এবং প্রতিবার হয়তো 2-3 মিনিট বা 4 মিনিট এরকম যদি মাসাজ করা যায়, তাহলে 100 ভাগ, মানে এটা একদম আমরা পরীক্ষিত দেখেছি যে
99 ভাগ বাচ্চা এই শুধু মাসাজেই ভালো হয়ে যায়। আর যেহেতু ইনফেকশনের একটা চান্স থাকে বা যে জায়গায় হয়তো ক্লিয়ার হয়ে গেল ওই জায়গাতে যাতে আবার বন্ধ না হয় সেই কারণে আমরা একটা প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। তো এটাও চিকিৎসক তার চয়েস অনুযায়ী বিশেষ করে মানে অ্যামক্সাসিলিন গ্রুপ অথবা টোব্রামাইসিন গ্রুপটা আমরা বেশি ব্যবহার করে থাকি। সাধারণত দেখা যায় স্যার যেটা বলছেন আপনি বেশিরভাগ সময় মাসাজ করলে কিছু সময় নিয়ে যদি দিনে 3-4 বার মাসাজ করা হয় তাহলে দেখা যায় যে সরু নালীটা থেকে পানিটা আস্তে আস্তে সরে যায় অথবা ব্লকেজগুলো চলে যায়। অনেক ধন্যবাদ স্যার। এই জায়গা থেকে একটু নাফিস স্যারের কাছে আসতে চাচ্ছি যে আমরা দেখা যায় যে স্যার প্রেশার বা ডায়াবেটিস এই বিষয়গুলো নিয়ে তো অনেক কনসার্ন থাকে, কিন্তু এখন অনেক সময় মানে কিছু জনগণ অনেক সচেতন, অনেক সময় দেখেন সোশ্যাল মিডিয়াতে বা ইনফরমেশন পান যে চোখের প্রেশার বেড়ে গিয়েছে। তো এই যে চোখের প্রেশার যে বেড়ে যাওয়ার বিষয়টাকে আসলে আমরা কি বলি বা এটা আসলে এখন মানে কি হারে আপনারা পাচ্ছেন, এবং সেই সাথে যাদের প্রেশার বেশি থাকে শুধু কি তাদেরই চোখের প্রেশার বাড়ে এরকম কিছু কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বেসিক্যালি এই জিনিসটাকে বলতে গেলে আমাদের একটু অন্যভাবে বলতে হবে। প্রেশার কিন্তু ছোট বাচ্চা জন্মগতভাবে নিয়ে আসতে পারে, এইটা একটা ফ্যাক্টর। আর বড়দের ভিতর বেশিরভাগ দেখা যায় যাদের এইজ একটু বেশি 60-70 বা অ্যাবভ 70 তখন তাদের এই প্রবলেমটা আসতে পারে। বাট এখন আমরা দেখছি যে তার থেকে ইয়াং এজও আমরা গ্লুকোমা পাচ্ছি। তো এটা কিন্তু ব্লাড প্রেশারের শরীরে ব্লাড প্রেশারের সাথে কোনো রিলেটেড ব্যাপার না। আর এটার ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো যেমন বাচ্চাদের বেলায় আমরা কীভাবে বুঝি। তো একটু আগে ডক্টর ফরাদ যেটা বললেন যে পানি পড়া একটা কারণ যে আপনার নেত্রনালী বন্ধ হলে। সো এই বাচ্চাদের জন্মগত যে গ্লোকোমাটা হয় সেটা তো কিন্তু পানি পড়ে, এর সাথে অন্য উপসর্গ কিছু থাকে। আর বড়দের ব্যাপারে যেটা গ্লোকোমা এখন দুই ধরনের থাকে, মেইনলি গ্রসলি। একটা থাকে যেটাতে হঠাৎ হঠাৎ করে একটা পেইন হবে চোখে, ঝাপসা দেখবে, আবার দেখা যাবে ক্লিয়ার হয়ে গেছে। এবং মোস্টলি এটা আসবে কখন, একটা সিনেমা হলে একটা কম আলোর একটা যেখানে ব্রাইট লাইট থাকবে সেই সময় আসবে। আরেকটা হলো কোনো কমপ্লেনই থাকবে না, কোনো কিছু থাকবে না, জাস্ট সাইলেন্ট কিলার। রুগী ডাক্তারের কাছে আসবে, এসে বলবে যে আমি চশমা দিয়ে আরাম পাচ্ছি না, বাট কোনো স্পেসিফিক কমপ্লেন নাই, ভেগ কমপ্লেন। সো এখন রেসপন্সিবিলিটি ডক্টরের। আমি যদি তখন ঠিক মতো চোখের প্রেশারটা দেখি, প্লাস আমি যদি চোখের নার্ভটা দেখি, তখন যদি আমি সাসপেক্ট করি যে এটা গ্লুকোমা হতে পারে বা প্রেশারটা নর্মাল থেকে বেশি, তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাই। সো এই গ্লুকোমাটা হলো এমন একটা ডিজিজ যেটা লাইক এ ক্যান্সার, যদি ডায়াগনোসিস না হয় তার আলটিমেট রেজাল্ট কিন্তু ব্লাইন্ড। আর যে পরিমাণ নার্ভটা ড্যামেজ করবে সেখান থেকে কিন্তু আমরা ফিরে আসতে পারবো না। বাট যে কোশ্চেনটা করেছেন আবার এটা ক্লিয়ার করি, ব্লাড প্রেশারের সাথে কিন্তু এটার কোনো রিলেশন নাই। তবে এখানে একটু জিনিস সাপ্লিমেন্ট করি আমি, সেটা হলো যে প্রেশার এবং ডায়াবেটিস এগুলো কিন্তু আসলে একটু ফ্যামিলিয়াল ডিজিজ। সুতরাং যাদের পারিবারিকভাবে এই প্রেশার বেশি আছে বা গ্লুকোমা রোগে ভুগছেন তাদেরও কিন্তু এ বিষয়ে সতর্ক থাকা উচিত এবং পরীক্ষা করা উচিত। অনেক ধন্যবাদ স্যার। এই জায়গা থেকে আমি আবার একটু আসবো যে বাচ্চাদের, স্যারের কাছে আসছি, ফরাদ স্যারের কাছে, যে বাচ্চাদের দেখা যায় এখন অনেক বাচ্চাদের চশমা ব্যবহার করছে, তার মানে দৃষ্টি স্বল্পতার সমস্যাগুলো রয়েছে। তো এই যে চশমা ব্যবহার করাটা বা দৃষ্টি স্বল্পতার সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কারণটা আসলে কি পাওয়া যাচ্ছে? এটা কি আমাদের পলিউশন বা আদার কোনো ফ্যামিলিগত ফ্যাক্টর কিনা, বা এটা কি কারণে আসলে আমরা এত পাচ্ছি? এটা বর্তমানে এই চশমা, ওই দৃষ্টির স্বল্পতা বাচ্চাদের ক্ষেত্রে এটা অন্যতম একটা কারণ আমার যেটা মনে হয়, যে এটা অত্যধিক মানে মডার্ন যে ডিভাইস, অর্থাৎ আমরা যে মোবাইল ইউজ করি, বিশেষ করে বাচ্চাদের একদম খাওয়া থেকে শুরু করে, মোবাইল দেখে খাওয়ানো থেকে শুরু করে সার্বক্ষণিক বাচ্চারা শুধু মোবাইল দেখে। এবং আমরা দেখছি যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত যে বাচ্চারা, তাদের চশমা ব্যবহারের হার প্রায় 90%। তো সুতরাং এখানে আমরা ধারণা করতে পারি বা আমরা যে মানে রোগীদের যে ইতিহাস নেই, যে তারা বাবা মারাও বলেন, আমরা হয়তো জিজ্ঞেস করে জানতে পারি যে অত্যধিক মানে মোবাইল ডিভাইস ইউজ করছে। এই ডিভাইস ইউজ যদি করে অতিরিক্ত, তাহলে হয় কি, যেহেতু ইম্যাচিউর সেল এগুলো ড্যামেজ হয় এবং যে অত্যধিক রেডিয়েশন যায়। তো সেই কারণে আমাদের যেটা ব্যক্তিগত বা আমরা যারা চিকিৎসক তাদের ধারণা যে এই অতিরিক্ত ডিভাইস দেখার কারণেই পাওয়ারের স্বল্পতাটা বেশি হচ্ছে। তাই এই জায়গাতে আমরা আরো একটু আসবো, একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আসি, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটাতে আরেকটু আসবো। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি হ্যাঁ দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন দুটো, একটা হচ্ছে গিয়ে
আমার মেয়ের বয়স এখন 13 বছর চলছে। ওর ছোটবেলায় প্রায় যখন 5 বছর বয়স তখন ওর ধরা পড়ে যে ওর ডান চোখের সমস্যা। ডক্টর বলছিলেন যে এটা জন্মগত সমস্যা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানে চোখে দেখতে পাচ্ছিল না ভালোভাবে আর কি। তো এখন একটু দেখতে পারে, চশমা দিয়েই ভালো দেখতে পারে, বাট চশমা ছাড়া দেখে কিন্তু সেটা মনে হয় একটু বাঁকা ধরনের হয়, ভালোভাবে দেখতে পারে না। কিন্তু সাথে সাথে আমার বাঁ চোখটা ইফেক্টেড হচ্ছে। এইটা কেন হচ্ছে এটা জানার বিষয়। আর হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে আমারও ডান চোখে বরাবর পিছন দিকে একটা টিউমার হয়েছে। এটা সাইজ হচ্ছে 2.7 into 2.3 সেন্টিমিটার। এখন এখানে আমার কনফিউশন যে চোখের ভিতরে এত বড় টিউমার থাকে কি করে, মানে সেন্টিমিটার হচ্ছে বিরাট একটা বিষয়, 1 ইঞ্চির উপরে। তো নাফিস স্যারের কাছে একটু এটা রিমুভ করলে কি আমি আবার আগের মতন দেখতে পারবো? মানে এখন আমি একটু কম দেখি চোখে, একটু মাঝে মাঝে ঝাপসা দেখি। তো এটা রিমুভ করে ফেললে আমি কি আবার আগের মতো দেখতে পারবো নাকি পারবো না? স্যার কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আপনার বাচ্চার যে কমপ্লেনটা করলেন যে ডান চোখের সমস্যা ছিল তারপর বাম চোখে এসেছে, এই সমস্যাটা কি শুধু চোখের চশমার সমস্যা নাকি অন্য ধরনের কোনো চোখ লাল হওয়া, ব্যথা করা বা অন্য কোনো প্রবলেম ছিল? মামা তোমার লোক চোখ ব্যথা করে? কোন সময় চোখ ব্যথা করে? ও চোখ দিয়ে মাঝে মাঝে পানি পড়ে। আচ্ছা, কিন্তু যে প্রবলেমটা আপনি কমপ্লেন করলেন এটা কি চশমা জনিত সমস্যা ছিল ডান চোখে তারপর বাম চোখে এসেছে? না না না, ছোটবেলা থেকে তো চশমা পড়তো না। চশমা তো পড়েছে অনেক 5 বছর পরে, আমরা যখন ডাক্তার আইডেন্টিফাই করলো তখন থেকে চশমা দিয়েছি আমরা। সো এখন এইটা জিনিসটা হলো যে মানে যে ডান চোখের সমস্যা ছিল বাম চোখে এসেছে, বাট এক্স্যাক্টলি আমরা ক্লিয়ার না যে কি সমস্যাটা ছিল। বাট একটা জিনিস বুঝেছি যে ওর চোখে চশমা লেগেছে। যদি চশমার কারণে হয়ে থাকে এটা এক চোখে হতে পারে, পরে আরেক চোখে হতে পারে, কোনো চোখে কমও থাকতে পারে, কোনো চোখে বেশিও থাকতে পারে, দুইটাই হতে পারে। জন্মের পর থেকে একটা চোখে কম দেখবে। হ্যাঁ সেটাই। আর অনেক সময় বাচ্চারা যদি এক চোখে চশমা থাকে এবং আরেক চোখে যদি না লাগে তাহলে কিন্তু ওরা বুঝতে পারে না, বা ইভেন অ্যাডাল্টরাও বুঝতে পারে না এই সমস্যাগুলো। তো আমার মনে হয় যে আপনি যে ডক্টরের সাথে দেখাচ্ছেন ওনার কাছ থেকে একটু ক্লিয়ার করে নেবেন জিনিসটা আসলে প্রবলেমটা কি, ক্লিয়ার করে নেবেন। আর দ্বিতীয় কোশ্চেনটা যেটা হলো, আপনি টিউমারটা চোখের কোন জায়গায়, সামনের দিকে নাকি চোখের পিছনের দিকে? এটা নার্ভে হতে পারে, রেটিনা হতে পারে, এবং চোখে যে অন্যান্য স্ট্রাকচারগুলো আছে সেগুলো হতে পারে, অথবা চোখের লিডেও হতে পারে। তো যেই সেন্টিমিটারটা বলেছেন এই আপনার এই টিউমারটা এক্স্যাক্টলি কোন জায়গায়? আচ্ছা, এখানে আমি কি একটু সাপ্লিমেন্ট করতে পারি? জি স্যার। আপনার বাচ্চার ক্ষেত্রে আমি একটু স্যারের সাথে আরেকটু যোগ করতে চাই। সেটা হলো যে বাচ্চা অনেক সময় হয় কি চোখটা টেরা থাকে, যেটা হয়তো বাচ্চারা মায়েরা বা গার্জিয়ানরা প্রথম দিকে ধরতে পারেন না। এই টেরা চোখ যেটা হয় সেটা কিন্তু আসলে দৃষ্টির স্বল্পতার জন্যই হয়। অর্থাৎ হাই যদি রিফ্র্যাক্টিভ পাওয়ার থাকে, চোখের পাওয়ার যদি বেশি থাকে, যদি চশমা ব্যবহার সঠিক সময়ে না করা হয়, তাহলে কিন্তু একটা চোখ যেটা বেশি একটু বাঁকা থাকে সেটা দৃষ্টিটা প্রথমে কম থাকে, পরবর্তীতে আর একটা চোখও কিন্তু ওটাকে ব্যালেন্স করতে গিয়ে ও বাঁকা হয়ে যায়। ফলে এ কারণেও হতে পারে। তো এটার মূল বিষয়টা আপনাকে যেটা করতে হবে, একজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ বা শিশু চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক আপনি চিকিৎসা নেওয়া, তাহলে হয়তো বা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনার যে টিউমারের কথা বলছেন, সে টিউমারটা আসলে চোখের ভিতরে, যেটা নাফিস ভাই বললেন যে রেটিনা থেকে হতে পারে, নার্ভ থেকে হতে পারে, বিভিন্ন সোর্স থেকে হয়। এই টিউমার কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয়, যেটা আমরা রেটিনোব্লাস্টোমা বলি, রেটিনা থেকে হয়। তো আর তাছাড়াও বয়স্ক লোকদের কিন্তু মাসল থেকে, যে আমাদের মাংস আছে যেমন র্যাপডোমায়োসার্কোমা, তারপরে মাসলের বিভিন্ন ইয়ে থেকে হতে পারে, অথবা ফ্যাট থেকেও হতে পারে লাইপোমা। তো সুতরাং এটাও আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আসলে কোন থেকে টিউমারটা হচ্ছে, সোর্সটা যদি রিমুভ করা যায় তাহলে দৃষ্টি সঠিকভাবে যদি চিকিৎসা করা যায়, আশা করি ইনশাআল্লাহ আপনার দৃষ্টি উন্নতি হবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। আমি এই জায়গাতে একটু নাফিসের কাছে আসতে চাচ্ছি, যেহেতু স্যার একটা কথা বলছিলেন যে স্ক্রিনটা কিন্তু এখন আমরা অনেক পাচ্ছি কারণ হিসেবে, যে দৃষ্টি স্বল্পতা বা এই যে চশমা ব্যবহার করছে বাচ্চারা। তো এখন এই জায়গা থেকে আসলে আমরা কখনো এটা সম্ভব না, এক সময় হয়তো বা কথা বলেছিলাম, কিন্তু এখন আসলে সম্ভব না যে পুরোটাই বন্ধ করে দেওয়া বা স্ক্রিন পুরোটা অফ করে দেওয়া, যেটাতে আসলে ইউজড হয়ে গেছে এখনকার বাচ্চারা। তো সেই জায়গা থেকে আসলে গার্জিয়ানদের জন্য আমাদের পরামর্শ কী থাকবে, বা আমাদের নিজেদের জন্য আসলে কিভাবে পরামর্শ, কিভাবে আসলে আমরা মাঝামাঝি অবস্থা আনতে পারি? আমাদের কাছে যারা প্যারেন্টসরা বাচ্চাদের নিয়ে আসে
বেশিরভাগ কিন্তু এই কমপ্লেনটাই করে যে বাচ্চা কথা শুনে না, সারাক্ষণ মোবাইল টিপবে অথবা গেম খেলছে অথবা বিভিন্ন ডিভাইস নিয়ে তারা খেলে। এখন এটার এফেক্টটা কোথায়, যেটা ডক্টর ফরাদ একটু আগে বললেন যে মাসেলগুলোর উপর এফেক্ট করে, সেলগুলো নষ্ট করে, দেখা যায় যে পরে পাওয়ার চলে আসে। কিন্তু তারপরে যে প্রবলেমটা বেশি হয়, আমরা নিজেরাও যে অ্যাডাল্টরা যদি চোখটা খুব বেশি ইউজ করি অথবা যারা কম্পিউটার অনেক বেশি কাজ করি, তারা কিন্তু সন্ধ্যার পরে বা বিকালে বাসায় ফিরে একটা টায়ার্ডনেস ফিল করে, চোখে পেইন অথবা ডিসকমফোর্ট অথবা হেডেক ফিল করে। এখন বাচ্চারাও ঠিক সেম হয়তো যদি ওইভাবে এত বেশি এইসব ডিভাইস ইউজ করে, তাহলে হবে কি তাদের পড়ালেখার কনসেন্ট্রেশনটা থাকবে না। তাদের যে পড়ালেখা যে এনার্জি যেটা, ওটা তো কম্পিউটারের সাথে অথবা গেমের সাথে দিয়ে দিয়েছে, এই একটা ফ্যাক্টর। আর এর আগে উনিও যেটা বলেছেন যে এর ফলে পাওয়ার আসার একটা পসিবিলিটি থাকবে। এখন এইটাতে কোনো প্রকারে কোনো বাচ্চা, আমার বাচ্চাকেও পারি না কখনো কন্ট্রোল করতে, কারোরই পারা যায় না। বাট কোনো প্যারেন্টস দেখা যায় অনেক সময় তাদের বাসায় ইভেন টেলিভিশনের ডিশের লাইনটাও রাখে না, অথবা ডিভাইসটা তারা লুকায় রাখে। সো যদি কেউ এরভাবে বাচ্চারা শোনে বা কন্ট্রোল করতে পারে, এছাড়া তো আর কোনো ওয়ে নাই এটার। কারণ এখন মডার্ন টেকনোলজিতে বাচ্চারা এত বেশি এডিক্টেড যে এসব ছাড়া তারা চলতেই চায় না। সো আমার মনে হয় যে প্যারেন্টসরা যদি একটু কনসিয়াস হয়ে ওদের কন্ট্রোল করার চেষ্টা করেন, ডিভাইসগুলো তো ওদের ওইভাবে প্রোভাইড না করেন বা কিনে না দেন, তাইলে শুধু সম্ভব। এখানে স্যার কিছু অ্যাড করতে চান কিনা? এখানে আমার আরেকটু সংযোগ আছে, সেটা হলো যে বাচ্চাদেরকে তো বুঝায় বলতে হবে যে ঠিক আছে 3 মাস পরে বা 6 মাস পরে তুমি ব্যবহার করতে পারবা, তার আগে একটু টেলিভিশন অল্প অল্প করে দেখো, তা না হলে তোমার দৃষ্টিটা কমে যাবে। এইভাবে তাকে মোটিভেট করতে হবে, একটু আউটডোর গেমস খেলো, অন্যান্য মানে হয়তো একটু বই পড়ো, এইভাবে তাদেরকে ইয়ে করতে হবে। এবং ওই সাইড ইফেক্টগুলো বলতে হবে যে তোমার কিন্তু চোখ শুকিয়ে যাবে, কারণ ড্রাই আই হয়ে যায় কমনলি। তারপর অনেক সময় যে রেটিনার যে ক্ষতি হয়, দৃষ্টির স্বল্পতা আসে, তো এই জন্য এগুলো বাচ্চাকেও একটু বোঝাতে হবে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাকে এটা একটু সরাই দিতে হবে, যেটা রমেশ ভাই বললেন যে এগুলো না দেওয়াই মানে উত্তম। এটা এর সঙ্গে একটু যোগ করতে হবে আর একটু, যে যদি তাদের ক্ষেত্রে চশমা লাগে সেই ক্ষেত্রে অবশ্যই চশমা পরাইতে হবে। যদি চশমা না পরান তাহলে যত বেশি চোখের উপরে প্রেসার পড়বে, দৃষ্টিটা তত আরো অবনতি হতে থাকবে। এখানে আমি একটু হালকা ছোট জিনিস অ্যাড করতে চাই। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে স্যার, যেটা বললেন যে স্যারের প্রশ্নটা ধরে আমি আসছি, যে চশমা দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে চশমা পড়ছে না, অনেকেই পড়ে না, অনেকেই বয়স্ক যারা তারাও মনে করে এটা আসলে একটা বার্ডেন বা একটা ভুলে যান বা পড়তে চান না। এটার যদি একটু কনসিকুয়েন্সেসটা বলেন, যে চশমা দেওয়া হয়েছে তার দৃষ্টি স্বল্পতার জন্য বা যেটার জন্যই হোক, হাইপারমেট্রোপিয়া বা মায়োপিয়া, কিন্তু চশমা যদি না পড়ে সেটার আসলে মানে জটিলতাগুলো কি হতে পারে? আচ্ছা, আমি একটু আগে জিনিসটাকে একটু অ্যাড করে দিই। এই যে যেই প্রবলেমটা আমাদের বাচ্চাদের নিয়ে বাংলাদেশে, যে তারা ডিভাইস খুব বেশি ইউজ করে, এটার একটা কারণ হলো যে আমি যেহেতু বাইরেও কাজ করি মাঝে মাঝে, তো যেই প্রবলেমটার বাইরে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য এভরি কমিউনিটিতে পার্ক থাকে, খেলাধুলার জায়গা থাকে এবং তারা খেলাধুলা করেও। কিন্তু আমাদের ওরকম ফ্যাসিলিটি না থাকাতে আমাদের বাচ্চাদের তেমন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার কাজ থাকে না, তার আইডিয়াল বাসায় বসে থাকতে হয়। যেমন এটাও একটা কজ কিন্তু এই ডিভাইসগুলো বেশি ইউজ করার এটা। আর যে কোশ্চেনটা করেছেন, এই কোশ্চেনটা বেশিরভাগ প্রযোজ্য ইম্পর্টেন্ট হলো বাচ্চাদের বেলায়। এখন বাচ্চারা কিন্তু কখনো কমপ্লেন করে না যে আমি চোখে কম দেখি, ওরা বোঝে না যে আসলে দৃষ্টিশক্তি কতটুকু ক্লিয়ার হওয়ার দরকার। সো কিভাবে ডায়াগনোসিস হয়, দুইভাবে ডায়াগনোসিস হয়। একটা হলো স্কুল থেকে কমপ্লেন পাঠায় যে 5-এর জায়গায় 6 তুলছে, 2-এর জায়গায় 3, সে ঠিকমতো হোমওয়ার্ক করছে না, এই একটা। আর দ্বিতীয় হলো প্যারেন্টসরা কমপ্লেন করবে, যারা কনসিয়াস প্যারেন্টস তারা এসে বলবে যে আমার বাচ্চাকে যতই পিছনে নিয়ে আসি ততই টেলিভিশনের সামনে চলে যায়। সেই দুইটা কজ দিয়েই কিন্তু বাচ্চাদের মানে ডায়াগনোসিসটা তারা কম দেখে। এখন প্রবলেমটা যেটা হলো, যদি বাচ্চারা আবার যদি এক চোখে ভালো দেখে, এক চোখে যদি কম দেখে, তাইলেও কিন্তু কোনো কমপ্লেন থাকে না, কিন্তু ওইটা একটা ডিজাস্টার তৈরি করে। এখন যেহেতু একটা চোখ ইউজ করছে, ওই আরেকটা চোখ ইউজ করছে না, তাইলে হচ্ছে কি যে চোখটা ইউজ করছে না সেই চোখের ভিশনটা কিন্তু বসে যাচ্ছে এবং এটা কিন্তু পার্মানেন্টলি বসে যাবে। এবং এই ট্রিটমেন্টটা যদি 7-8 ইয়ার্সের ভিতর না করে, তার কিন্তু পার্মানেন্টলি আর ভিশনটা ফিরে আসবে না বাচ্চাদের বেলা এইটা। তখন এটা কোনো ট্রিটমেন্ট বা সার্জারি বা কোনো ওষুধ না, জাস্ট একটা ওয়াকিংয়ের মাধ্যমে চোখটা ভালো চোখটা বন্ধ করে লেফট লাইটটাকে স্টিমুলেট করে 7-8 ইয়ার্সের ভিতরে তখন দেখা যায় ভালো হয়ে যায়। কিন্তু তখনও বাচ্চারা আবার কোঅপারেট করতে চায় না যে এক চোখ বন্ধ, বাট এইটাই করতে হবে এইটা। কিন্তু বড়দের বেলায় যেটা যদি কেউ পড়ে না, তাইলে প্রবলেম যেটা হবে, বড়রা না পড়ে থাকতে পারে না। যদি সামান্য কোনো পাওয়ার থাকে তাহলে এটাতে ড্রাইভিংয়ে অসুবিধা হয় না,
পড়তে অসুবিধা। যদি একটা সিগনিফিক্যান্ট পাওয়ার থাকে যেটাতে তার নর্মাল অ্যাক্টিভিটি করতে বাধা হয়, যেমন তার ড্রাইভ করতে হবে, স্ট্রিট সাইন দেখবে না, তাহলে তার প্রবলেম হবে। যদি পড়তে যায়, যদি না পড়তে পারলে সে উল্টাপাল্টা দেখবে, তাহলে কমফোর্টেবল না। সো অ্যাডাল্টদের আমাদের ওইভাবে কনভিন্স করতে হয় না। তারা হয়তো একটু ডিলেতে নিলেও তারা কিন্তু কমপ্লেন নিয়ে 100 মানে 100 চশমা নিবে। কিন্তু অ্যাডাল্টদের সাধারণত যদি চশমা না পরে কাজ করে তাদের হেডেক হবে, আই টায়ার্ড হবে, কমফোর্টেবল হবে না, ডক্টরের কাছে যাবে, নিজে ভালো দেখতে পারবে না, যা ফলে ওদেরটা মেজর, অ্যাডাল্টদেরটা মেজর কোনো ক্ষতি করবে না, বা ডিসকমফোর্টটা বেশি করবে। এবং অ্যাডাল্টরা 100 মানে 100 এই চশমা নিতেই হবে তাদের অ্যাক্টিভিটি চালানোর জন্য। অনেক ধন্যবাদ স্যার। স্যারের কাছে একটু আবার আসতে চাচ্ছিলাম যে অনেক বাচ্চাদের দেখা যায় জন্মগতভাবেই চোখের নানা ধরনের ত্রুটিগুলো থাকে। বংশগতভাবে চোখের ত্রুটিগুলো কি আসে কিনা বাচ্চাদের? যদি সেটা হয়, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে পজিটিভ থাকে, তাদের বাচ্চাদেরকে কি শুরু থেকেই আসলে ডক্টর শরণাপন্ন হওয়া উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই। জন্মগত কিছু কারণের মধ্যে একটা অন্যতম কারণের কথা বলি, সেটা হলো যে আমাদের দেশে খুব কমন হয়ে থাকে, যেমন খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এদের মধ্যে যে বিবাহ যেটা হয়, হলে এদের বাচ্চাদের দেখা যায় যে চোখে রেটিনোপ্যাথি, রেটিনাইটিস পিগমেন্টোস একটা রোগ হয়ে দৃষ্টিটা ধীরে ধীরে কমতে কমতে পরবর্তীতে একদম ব্লাইন্ড হয়ে যায়। কিন্তু এটা শুধু আমাদের যদি সচেতনতা হয় যে না, আমরা এই পারিবারিক ফার্স্ট ডিগ্রি রিলেশনের ভিতরে বিয়েটা হবে না, তাহলে কিন্তু এই মানে সমস্যার থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সুতরাং এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো, যদি কোনো সময় জন্মগত যে সমস্যাগুলো দেখা দেয়, জন্মগত সমস্যার মধ্যে যেমন ধরেন গ্লুকোমাও একটা জন্মগত রোগ, সেটা পারিবারিক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের গ্লুকোমা রোগ হয়ে যায়। তো গ্লুকোমা রোগ হলে গ্লুকোমার জন্য যথাযথ ব্যবস্থা নিলে এটাও ভালো করা সম্ভব, যদি প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া যায়। আর অন্যান্য যে কিছু সমস্যা থাকে সেটাও যদি যথাসময়ে একদম আর্লি স্টেজে যদি ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলেও 100% যদি ভালো নাও হয়, তবুও মানে ভালো একটা সিগনিফিক্যান্ট একটা পর্যায়ে গিয়া এটা ভালো থাকে। তো সুতরাং সর্বোপরি সবচেয়ে বড় যে জিনিসটা, যে মানে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলেই এই সব ধরনের সমস্যা থেকে মানে চোখ ভালো রাখা সম্ভব। আমি এখানে একটু অ্যাড করতে চাই। একটা খুব ডিজাস্টার ডিজিজ থাকে, যদি প্রিম্যাচিউর বেবি জন্ম নেয় 1.5 কেজির নিচে ওয়েট এবং 6 মান্থসের প্রেগন্যান্সির আগে যদি জন্ম নেয়, তখন রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি একটা ডিজিজ যদি থাকে এবং আর্লি ডেলিভারি যদি থাকে, তখন বাচ্চাকে একটা লম্বা সার্ভাইভ করানোর জন্য একটা লম্বা সময় একটা অক্সিজেন টেন্টে রাখা হয়। এই অক্সিজেন টেন্টে রাখার কারণে তখন রেটিনার পিছনে কিছু নিউ ভেসেল গ্রো করে, এবং নিউ ভেসেলগুলো হলো কি খুব ফ্রেজাইল, খুব দুর্বল। এরা যে কোনো সময় ব্লিডিং করে রেটিনাকে নষ্ট করে দেয় অথবা ছিঁড়ে ফেলে। সো এটা একটু কনসিয়াস করার জন্য যদি কোনো প্রিম্যাচুর বেবি থাকে, রিলিজের পরে যেন একটা অপথলমোলজিস্টের কাছে যায়। আর ফরাদ ভাই যেটা বলেন, আমি আর একটু ছোট করে বলি যে বেসিক্যালি 3টা জন্মগত রোগ থাকে মেইনলি, যেটা একটা উনি অলরেডি ডিসকাস করেছেন যে নেত্রনালীর যে ইনফেকশন, ড্যাক্টোসিস। এই জন্মগত রোগগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। তার আগে আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি, বিরতির পর এসে আমরা এই বার্থ ডিফেক্টগুলো নিয়ে একটু কথা বলবো। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে এসে আমরা চোখের সমস্যাগুলো নিয়ে আবার আলোচনা করব, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম চোখের নানা সমস্যা নিয়ে। এই জায়গাটিতে ছিলাম যে জন্মগত ত্রুটি যেগুলো থাকে বাচ্চাদের, সেগুলো যাতে আমরা আগে অ্যাড্রেস করতে পারি। নাফিস স্যারের সাথে কথা বলছিলাম। স্যার, আপনি শর্ট করে একটু বলতে চাচ্ছিলেন জন্মগত ত্রুটিগুলো কি থাকে? আমি বেসিক্যালি যে জিনিসটা বলতে চাচ্ছি মানে কনসাইসলি, যে আসলে কোন কোন জন্মগত প্রবলেমগুলো নিয়ে জন্ম নেয়। একটু আগে বলেছি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, এছাড়া যেটা কমন হলো ক্যাটারাক্ট, বাচ্চাদের কনজেনিটাল ক্যাটারাক্ট, 2 নম্বরে গ্লোকোমা, 3 নম্বর হলো একটু আগে আমাদের ডক্টর ফরহাদ উনি বলেছেন যে নেত্রনালী যে ইনফেকশনটা, এই 3টাই মেইন। কিন্তু এরপরে কিছু আনকমন আছে, একটু বড় হলে চোখের ক্যান্সার হতে পারে, বাট ওগুলো না যাওয়াই ভালো। সো এখন এই জায়গাতে সাইটটা আপনার কাছে আসতে চাচ্ছি যে এই যে ক্যাটারাক্টের কথাটা আসলেন, এটা ধরেই প্রশ্নটাতে যাই যে দেখা যায় যে ডাক্তারের কাছে গিয়েছে,
অনেকেরই প্যারেন্টসদেরকে নিয়ে যাওয়া হয় যে ডাক্তারের কাছে গিয়েছে এবং দেখা যাচ্ছে ক্যাটারাক্ট বা ছানির সমস্যা, ডাক্তার ডায়াগনোসিস করেছেন এবং তাকে একটা শিডিউলও দিয়েছেন যে এইভাবে তাকে অপারেশনটা করতে হবে, কিন্তু পরবর্তীতে ওই ডাক্তারের কাছে আর যাচ্ছেনই না, কারণ অপারেশন তারা আসলে করতে চান না। তো এইটার আসলে জটিলতাগুলো কি হতে পারে, যে লম্বা সময় ধরে ছানি নিয়ে যদি আমরা আগাই তাহলে আসলে জটিলতা কি হতে পারে, বা এটা করাটা কতটুকু আসলে দরকার? বেসিক্যালি এটা ডিপেন্ড করবে ক্যাটারাক্টটা কখন করতে হয়, এটা হলো একটা কোশ্চেন। এখন ক্যাটারাক্টটা আসলে করার নিয়মটা হলো যদি কারোর ফাংশনাল অ্যাক্টিভিটিতে কোনো প্রবলেম তৈরি করে তখনই ক্যাটারাক্টটা করার। এখন ফাংশনাল অ্যাক্টিভিটি কিন্তু আপনার জন্য, আমার জন্য, একটা গ্রামের কৃষকের জন্য, একটা লেবারের জন্য কিন্তু ডিফারেন্ট। গ্রামে একটা লোক খোলা মাঠ দেখে সব কিছু দেখতে পারে, আপনি ডক্টর, আমি ডক্টর, আমাদের প্রফেশনালি কাজ করতে হয়। সো এমনি নর্মাল নিয়ম হলো 20-40 থেকে যদি কমে যায় তাইলে নর্মাল করা, কিন্তু আমাদের দেশে ওটা ওইভাবে ইমপ্লিমেন্ট হয় না, কারণ যেহেতু গ্রামে বা পুয়ার পেশেন্ট তারা যথেষ্ট ভালো দেখে, ওইভাবে তারা আসে না। এখন প্রবলেমটা কি করতে পারে, এখন ক্যাটারাক্ট মানে যে সার্জারি করতে হবে এটা না। অনেক ক্যাটারাক্ট ইম্যাচিউর যদি থাকে তাহলে চশমা দিয়ে কিন্তু ভিশনটা ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, যেহেতু একদম দেখা যায় অলমোস্ট নর্মালের কাছে চলে আসে এইটা। আর ধরেন যদি করা না হয় কি হবে, প্রত্যেক জিনিসই যদি কোনো কিছু ট্রিটমেন্ট না করে তারই কমপ্লিকেশন হবে। এখন একটা ক্যাটারাক্ট যদি আমি কোনো কারণে, বিশেষ করে কারো যদি এক চোখে থাকে সে অ্যাভয়েড করে, এখন একটা আম পাকলে ভালো, যদি বেশি পাকে কি হবে, তাই তো এটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। সো ক্যাটারাক্টটাও একটা এমন একটা জিনিস যেটা পাকে, ম্যাচিউর হয়। এটা যদি হাইপার ম্যাচিউর বা বেশি পেকে যায় তাহলে এটা চোখের ভিতরে ফেটে যেতে পারে। ফেটে গেলে তখন চোখের ভিতর গ্লোকোমা করতে পারে, আইরাইটিস নামে একটা রোগ করতে পারে, ইভেন চোখটাকে নষ্ট করে ফেলতে পারে। সো এই জিনিসটা হলো যে হয়তো ইনিশিয়ালি কিছু করলো না, কিন্তু আমরা যদি অনেক লম্বা সময় পর্যন্ত এটাকে আমি রাখি এবং না দেখি তাহলে তো জিনিসটা ওইভাবে সেম কমপ্লিকেশন নিয়ে আসবে। এখানে জি স্যার, যেমন বাচ্চাদের ক্ষেত্রে যদি মানে ক্যাটারাক্ট না করা হয়, যেটা জন্মগত থাকে, তাহলে তার কিন্তু দৃষ্টি অ্যামব্লায়োপিয়া হবে, অর্থাৎ স্থায়ীভাবে তার দৃষ্টিহানি ঘটে যাবে। সুতরাং তখন অপারেশন করলেও কিন্তু দৃষ্টিটা পুনরুদ্ধার হবে না। সেজন্য এটাও কিন্তু খুব জরুরি যে অপারেশন করে নিতে হবে। এখানে স্যারের একটা কথা খুব গুরুত্বপূর্ণ ছিল যে ফাংশনাল অ্যাক্টিভিটিটাও এখানে গুরুত্বপূর্ণ। কেউ হয়তো ড্রাইভিং করেন বা কেউ পাইলট আছেন, বা তার প্রফেশনাল জার্নিগুলো এক একজন এক এক রকম, এবং তাদের জার্নিগুলোর উপর ভিত্তি করে কিন্তু তাদের চোখটাকে ভালো রাখাটা এখানে গুরুত্বপূর্ণ। ছোট এখানে একটা টিপস দেই শুধু প্যারেন্টসদের জন্য। বাচ্চাদের একটা কোশ্চেন প্যারেন্টসদের মনে থাকতে পারে, যদি বাচ্চাদের কনজেনিটাল জন্মগত ক্যাটারাক্ট যদি হয় তাহলে কখন সার্জারিটা করা উচিত। এখন ওনারা হয়তো চিন্তা করবে হয়তো আমি ওয়েট করি 2 বছর 1 বছর, বা বাচ্চা তো মোটামুটি চলতেছে। বেসিক্যালি এটা না, অ্যাকচুয়ালি বাচ্চাদের যদি ক্যাটারাক্ট থাকে তাহলে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ হলো বেস্ট টাইম ক্যাটারাক্টটা করার জন্য। আমাদের প্রফেসর ফারাজ সাহেব যেটা বললেন যে যদি না করা হয় যে অ্যামব্লায়োপিয়া রোগটা হবে, যেটা রিকভারি একটা টাফ হয়ে দাঁড়াবে সামনে, তাহলে 4 থেকে 6 সপ্তাহের ভিতরে করে ফেলাটা হলো সবথেকে বেস্ট। কন্টাক্ট লেন্স, এই কথাটা আসলে চোখের বিষয়টাতে আসে। অনেকে দেখা যায় যে অনেক ধরনের প্রোগ্রামের সাথে সম্পর্কিত যেখানে চশমা ব্যবহার করা যাচ্ছে না, লেন্স ব্যবহার করেন, পাওয়ার লেন্স ব্যবহার করেন, যাদের পাওয়ার সমস্যা আছে, এবং পাওয়ার লেন্স ছাড়াও অনেকে দেখা যায় যে বিউটিফিকেশন পারপাসেও লেন্স ব্যবহার করে থাকেন, কিন্তু খুবই যত্রতত্র এখন খুব ইউজ হচ্ছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনা হচ্ছে। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত স্যার যদি বলেন, যে এটা কি এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল কেস নিয়ে আসে কিনা পেশেন্ট আপনাদের? অ্যাকচুয়ালি কন্টাক্ট লেন্সটা বেসিক্যালি ব্যবহার করা হয় কয়েকটা পারপাসে। একটা হলো ধরেন অনেকে চশমা লাগে না, বাট তার বিউটিফিকেশনের জন্য করে। আরেকটা হলো প্লেয়ার, যারা খেলাধুলা করে তারা তো খেলতে গেলে চশমা দিয়ে সম্ভব হয় না। সো আবার কেউ ধরেন যে চশমাকে পছন্দ করে না, সো ডিফারেন্ট কজের জন্য কন্ট্যাক্ট লেন্স। এখন কন্ট্যাক্ট লেন্সের যে রুলসটা হলো, যেটা ইন্টারন্যাশনাল রুলস বা আমাদের ইথিক্সে যেটা আছে, সেটা হলো যে এটা একটা ডক্টরের সুপারভিশন নিতে হবে, বিকজ এটা চোখের সাথে টাচ করে। এখন এই কন্ট্যাক্ট লেন্সটা কিন্তু কতগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করবে, সাইজ, শেপ, পাওয়ার। যদি আমার ফিটিংটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু চোখের ভিতরে যে কোনো প্রবলেম তৈরি করতে পারবে, যেমন কর্নিয়াল আলসার তৈরি করতে পারবে, ইরিটেশন করতে পারবে, ডিসচার্জ করতে পারবে, ইনফেকশন করতে পারবে, এগুলো সব। এবং আমরা যথেষ্ট পরিমাণ রুগী এখন পেশেন্ট পাই যারা এইসব কমপ্লিকেশন নিয়ে আসে। এখন প্রবলেমটা যেটা হলো যে বিদেশে একটা অথরিটি থাকে যারা কন্ট্যাক্ট লেন্সে অ্যাপ্রুভাল দেয় যেটা মার্কেটিং করা যাবে কিনা, কিন্তু আমাদের এখানে এরকম কোনো অথরিটি নাই, যার ফলে বিভিন্ন অপটিক্যাল স্টোর, ইভেন গ্রোসারি স্টোর, তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় ফেক কন্ট্যাক্ট লেন্সগুলো তৈরি করে আনে এবং খুব চিপ রেটে তারা নিজেরাই ডাক্তারের মতো তারা সাপ্লাই করে। সো এটা ভেরি রিস্কি, এবং এই প্রবলেম নিয়ে কিন্তু আমরা যথেষ্ট রুগী পাই। তো আমার রিকোয়েস্টটা হলো
যে যখনই একটা কন্ট্যাক্ট লেন্স নেবেন তখন একজন ডক্টরের সুপারভিশনে উনি ডক্টর কিন্তু জানেন যে কোনটা আসলে ইম্পোর্টেড অথবা কোনটা আইডিয়াল কন্ট্যাক্ট লেন্স। সো ডক্টরের যদি সুপারভিশনে নেন তাহলে এই কমপ্লিকেশনটা হওয়ার চান্স খুব কম থাকে। কমপ্লিকেশন হবে না তা না, বাট খুব কমই হবে তখন। সো আমার রিকোয়েস্ট থাকবে যে যাই কন্ট্যাক্ট লেন্স ইউজ করেন কসমেটিক্যালি অত পাওয়ার জন্য, তাহলে ডক্টরের কাছ থেকে একটা অ্যাডভাইস নেবেন। আসলে এখানে একটু জিনিস বলতে চাচ্ছি যে বিভিন্ন উন্নত দেশে যেখানে ধুলাবালি কম, ঠান্ডার দেশ, সে সমস্ত জায়গাতে কমপ্লিকেশন রেটটা কম, কিন্তু আমাদের দেশে তো ধুলাবালি অত্যধিক বেশি, তারপরে পিওর সলিউশন পাওয়াটা খুব টাফ। এরপরেও আমাদের এখানে কন্ট্যাক্ট লেন্স কোনো ডিপার্টমেন্ট নাই বললেই চলে, যে যেখানে একটু সমস্যা হলেই সাথে সাথে সেখানে গিয়ে একটু দেখলো যে আসলে কোনো জীবাণু আসছে কি না, অর্গানিজমটা দেখলো বা প্রপার চিকিৎসা হলো। এটা যদি না হয় তাহলে কিন্তু চোখটা একদম পার্মানেন্ট, কর্নিয়াতে আলসার হয়ে দেখা গেল যে পুরা কর্নিয়াটাই বাতিল, পরবর্তী সে দৃষ্টিহানি হয়ে যেতে পারে। তো এটাও একটা আমাদের দেশের জন্য সমস্যা। এখানে স্যারকে একটু বলতে চাচ্ছিলাম যে এই যে স্যার বা শিশুদের বিষয়গুলোতে কথা বলছিলাম, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ থাকে যে আমরা হয়তো বা গভর্নমেন্টকে বলতে পারছি, বাট তারপরও স্কুল কর্তৃপক্ষের কি কোনো অথরিটি থাকা উচিত কিনা যে তারা যাতে ছোটবেলা থেকে বাচ্চাদের এই দৃষ্টি পরীক্ষাগুলো একজন ডক্টরের সাথে কোলাবোরেশন করে তারা করিয়ে নেন, বা এই বিষয়গুলো কি ইমপ্লিমেন্টের জন্য আমরা কখনো কাজ করেছি কিনা? আসলে আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের শিশু চক্ষু বিভাগের প্রধান থাকা অবস্থায় আমরা বিভিন্ন ফোরামে, বিশেষ করে এনজিও ফোরামে, গভর্নমেন্টের ফোরামে আমরা কিন্তু বলেছি যে প্রি স্কুল চেক আপ একটা ব্যবস্থা রাখার জন্য, আই চেক আপ। তো এটা অবশ্য ইমপ্লিমেন্ট স্টিল নাও হয় নাই, কথা হচ্ছিল যে হবে। তবে এখন গার্জিয়ানরা অনেকটা সচেতন হয়েছেন যে তারা নিজেরাই মানে বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে চোখ পরীক্ষা করেন। তো আমার মনে হয় এটা সবারই এটা হওয়া উচিত, সব গার্জিয়ানদেরই এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। আমি একটু অ্যাড করব খুব ছোটোভাবে। বেসিক্যালি এখানে গার্জিয়ানদের স্ক্রিনিং করার মতো স্কোপ থাকে না। মেইনলি যেটা হয় বাইরের কান্ট্রিতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় তখনই কিন্তু স্ক্রিনিং করে মেডিকেল রিপোর্টটা নিয়ে সাবমিট করে তাকে ভর্তি হতে হয়। এবং তারপরে হয় কি এভরি ইয়ার একজন প্যারামেডিক্স থাকে, কিছু ভেরি সিম্পল একটা চার্ট থাকবে, ওই ইয়ারলি প্রত্যেক ক্লাসে সবাইকে পড়াবে কতটুকু পড়তে পারে। যখন পড়তে পারে একটা কাগজে লিখে ফর্মে তখন ডক্টরের কাছে পাঠিয়ে দিয়ে ডক্টর আবার সিগনেচার করে কারেকশন দিয়ে পাঠিয়ে দেয়, যার ফলে ওইখানে মিস হওয়ার কোনো চান্স থাকে না। এখন আমাদের কাছে কিন্তু একটা পার্ট পেশেন্টের ভিতরে থাকে স্কুলের ফাউন্ডার, ওনাকে বলা হয় যে এটা করতে আপনারা একটু চার্জ নেন, আমরা ডিসকাউন্ট দিব বা ফ্রি করব, কিন্তু কারোর এই ব্যাপারে কোনো কনসাসনেস নেই। এই জায়গাটাতে আমরা একটু আসলে দর্শক আছেন, তার ফোনটা একটু ছোট করে নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম এম এ মতিন, উত্তরপাড়া থেকে। জি আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ওই অনলাইনে অনলাইনে কিছু কোম্পানি অটো অ্যাডজাস্ট চশমা দিচ্ছে, এটা আসলে কতটুকু সত্যতা বাস্তবিক বা ভালো কিনা? জি ধন্যবাদ। আমি একটু ফরহাদ স্যারকে বলবো এই জায়গাটাতে অনলাইনে চশমা দিচ্ছে অটো অ্যাডজাস্টেবল, এটা আসলে কতটুকু? অ্যাকচুয়ালি ডাক্তারের পরামর্শ ছাড়া বা চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া চশমা ব্যবহার করাটা মোটেই উচিত না। কারণ পাওয়ার এমন একটা সেন্সিটিভ বিষয় যে বেশি হলেও চোখের জন্য ক্ষতিকর, কম হলেও চোখের জন্য ক্ষতিকর। বেশি হলে অনেক সময় মাথা ব্যথা করবে, চোখের ক্ষতি করবে, কম হলেও কিন্তু চোখের মাথা ব্যথা করবে, চোখ ব্যথা করবে, মাথা ব্যথা করবে। আর একটা বিষয় হলো যে অটো জিনিস যেগুলো দেওয়া হয় আসলে প্র্যাকটিক্যালি ওই গ্লাসগুলো কতটুকু মানে সায়েন্টিফিক এটাও কিন্তু আসলে আমরা জানি না। তো এই কারণে আমার মনে হয় যে অনলাইনে যে অটো সিস্টেমে যেটা, এটা না নেওয়াটাই উত্তম। এখানে জিনিসটা হলো ওনাকে একটু বলি, যিনি কোশ্চেন করেছেন, এটা হলো একটা বিজনেস টেকনিক। কারণ একজনের পাওয়ার একরকম থাকবে, সো এই পাওয়ারটা কীভাবে অটো অ্যাডজাস্ট হবে। একটা পাওয়ার একটা অপথলমোলজিস্ট বা চোখের ডাক্তারের জন্য একটু কঠিন কাজ হলো এক্স্যাক্টলি পাওয়ারটা বের করা। সো ওই অটো অ্যাডজাস্ট জাস্ট এটা বিজনেস টেকনিক, বাট এটা কখনো সম্ভব না। স্যার আমরা যেহেতু শেষ পর্যায়ে আছে, একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছিলাম যে মরণোত্তর চক্ষুদান বা আমরা যেটা বলি কর্নিয়াল, যেটা এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে আমরা আসলে এই জায়গাতে কোন জায়গাতে আমাদের নিজেদেরকে দেখতে চাই। এখানে যে জিনিসটা হলো সন্ধানী মেইনলি আমাদের কর্নিয়ার প্রোগ্রামটাকে তারাই প্রমোট করে এবং তারা করে, আমি ওটার সাথে যথেষ্ট পরিমাণ রিলেটেড। এখন বাংলাদেশে যে প্রবলেমটা হলো, এখানে ধরেন যে কেউ মারা যাওয়ার আগে হয়তো ডিক্লেয়ার করলো যে আমি কর্নিয়া দিব, কিন্তু দেখা গেলো মারা যাওয়ার পরে ছেলেমেয়েরা বললো না আমার আব্বা আমার কর্নিয়া নিতে পারবেন না, এই একটা।
2 নম্বর, আমাদের কাছে এরকম কোনো ম্যান পাওয়ার নাই যিনি কর্নিয়া ডোনেট করলেন, উনি কখন মারা গেলেন বা কী করলেন এইভাবে কোনো ইনফরমেশন ঠিকমতো আসে না। 3 নম্বর একটা প্রবলেম হলো যে ধর্মীয় কারণ। এখন অনেকে মনে করে যে মরার পরে আমার চক্ষু যদি দান করি ধর্মীয়ভাবে এটা সম্মত না, যা ফলে ধর্মীয় কারণে দেওয়া হয় না, যা ফলে এই কর্নিয়ার স্বল্পতার কারণে বাংলাদেশের অনেক লোক এখনও অন্ধ হয়ে রয়েছে। যদি আমরা এই কর্নিয়াটা পেতাম প্রপারলি, তাইলে আমার মনে হয় যে বাংলাদেশের অন্ধত্বের হার এত কমতো যেটা আমরা চিন্তাও করতে পারি না। এই দিক থেকে এই কর্নিয়ার প্রবলেমটা নিয়ে পায়োনিয়ার হলো আমাদের আপনার শ্রীলঙ্কা, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তারা কিন্তু ওয়ার্ল্ডে এখন এক্সপোর্ট করে কর্নিয়ার সাপ্লাই দিয়ে, ইভেন বাংলাদেশেও সাপ্লাই দিচ্ছে। সো আমার মনে হয় যে পাবলিকের ভিতরে সচেতনতা যদি বাড়াই, শুধু ডক্টররা না, হোল বাংলাদেশের পাবলিক কমিউনিটি যদি এই জিনিসটাকে একটু প্রমোট করি, ধর্মীয় কোনো বাধা নাই, আপনারা কর্নিয়া দিবেন, এই লোকটাকে আমরা চক্ষুদান করতে পারি। আপনি নিশ্চয়ের ভিতর দেখেছেন একটা মেয়ে, ইয়াং মেয়ে মারা যাওয়ার আগে, কয়েক মাস আগে, সে কিন্তু মারা যাওয়ার আগে কর্নিয়া দিয়েছিল এবং 2জন লোকের দৃষ্টি পেয়েছিল। কিন্তু যে দৃষ্টি পায় সে বুঝতে পারে যে সে আজকে কত কমফোর্টেবল, সে সংসার চালাচ্ছে, পৃথিবীটা দেখছে। সো আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওই ধর্মীয় অনুশাসনের বাইরে এসে সবাইকে মোটিভেট করেন এবং নিজেও কর্নিয়া দান করার চেষ্টা করেন। স্যার, যেহেতু আমরা শেষ পর্যায়ে আছি, আমাদের আজকের বিষয়গুলো নিয়ে যদি সার্বিক কোনো পরামর্শ দর্শকদের উদ্দেশ্যে থাকে। প্রথম পরামর্শ যে যদি প্রিম্যাচিউর কোনো ডেলিভারি হয় তাহলে বাচ্চাকে নিয়মিত চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত হলো যে চোখ দিয়ে যদি পানি পড়ে, শুধু মাসাজ করলেই কিন্তু 1 বছরের আগে এটা যদি কন্টিনিউ করা যায় তাহলে কিন্তু কমপ্লিটলি ভালো হয়ে যায়। তাছাড়া বাচ্চাকে যদি একটু সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, পাকা পেঁপে, গাজর, আমড়া অথবা ছোট মাছ পিষে ভর্তা করে ভাত মাখায় খাওয়ানো যায়, তাহলে যেহেতু মাছের কাঁটাতে প্রচুর পরিমাণ উপাদান থাকে চোখের, তো এটা খুব উপকার। আর একটা জিনিস যেটা করতে হবে যে যার চশমা লাগবে তাকে চশমা ব্যবহার করতে উৎসাহিত করতে হবে। এখানে চশমা ব্যবহার করলে আর পরবর্তীতে লাগে না। আর ডিভাইসগুলো বিশেষ করে মোবাইল, কম্পিউটার, ট্যাব এগুলো ব্যবহার থেকে বিরত রাখতে হবে। ধন্যবাদ। আমি একটু হালকাভাবে অ্যাড করতে চাই, খুব সিম্পল। এখন প্রত্যেকটা লোকে, নর্মাল যারা হেলদি পারসন, তাদের ইয়ারলি একবার চোখ দেখাবে, এটা হলো প্রোটোকল। সেকেন্ড, যদি কেউ ডায়াবেটিক রোগে, যেহেতু ডায়াবেটিসের কিছু কমপ্লিকেশন চোখের পিছনে হয়, তাহলে 6 মান্থে সে একজন ডক্টরের কাছে যাবে। যদি কারো গ্লোকোমা হয়ে থাকে সেজন্য 4 মান্থসে একবার ডক্টরের কাছে যায়। কারণ এই ডিজিজগুলা, গ্লোকোমা অথবা ডায়াবেটিস, এগুলো খুব ডিজাস্টার ডিজিজ, যেটা আমাদের অন্ধত্বের অন্যতম কারণ। তো আমি সেটাই বলবো, পাবলিক কনসিয়াসনেস ডেভেলপ করে আমরা যেন ডক্টরের কাছে ঠিকমতো অ্যাটেন্ড করি, যেন চোখটা সুস্থ থাকে, বিশেষ করে যাদের একটু বয়স বেশি হয়। স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম চোখের নানা সমস্যা নিয়ে এবং সেই সাথে শিশু বাচ্চাদের যে চোখের নানা ধরনের প্রবলেমগুলো থাকে সেগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করেছি। আশা করি দর্শক যারা সাথে ছিলেন তারা অনেক কিছু জানতে পেরেছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।